বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যেখান থেকে চ্যানেলে দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। প্রিয় দর্শক, বাংলাদেশে ব্যাংকিং খাত বেশ সমৃদ্ধ অনেকদিন ধরেই, বেশ সচল, এবং এই সেক্টরটি ধীরে ধীরে বললেও ভুল বলা হবে, খুব দ্রুত গতির সঙ্গে এগিয়ে যাচ্ছে এবং এর সঙ্গে যুক্ত হয়েছে মোবাইল ব্যাংকিং। এবং মোবাইল ব্যাংকিংয়ের বিস্তারও বাংলাদেশে ঘটেছে খুব দ্রুত, এবং এই মুহূর্তে যেটি বলা যেতে পারে পৃথিবীতে এক বিবেচনায় সবার উপরে, আরেক বিবেচনায় দ্বিতীয় অবস্থানে রয়েছে। অ্যালায়েন্স ফর ফাইন্যান্সিয়াল ইনক্লুশন বিশ্বের প্রায় ৯৫টি দেশকে নিয়ে একটি অ্যালায়েন্স, এবং এই ফাইন্যান্সিয়াল ইনক্লুশনের জন্য এই অ্যালায়েন্স ফর ফাইন্যান্সিয়াল ইনক্লুশনের একটা অ্যাওয়ার্ড সম্প্রতি পেয়েছে বাংলাদেশের ব্যাংক। তার পলিসি অ্যাওয়ার্ড সেটি পেয়েছে বাংলাদেশ ব্যাংক। মূলত এটি মোবাইল ব্যাংকিংকে কেন্দ্র করেই। মূলত এই বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব, আর আলোচনা করবার জন্য আমার স্টুডিওতে যারা অতিথি, চলুন তাদের সঙ্গে পরিচিত হই। আমার বায়ে বসা আছেন আবুল কাশেম মোহাম্মদ শিরিন, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর, ডাচ বাংলা ব্যাংক। ডাচ বাংলা ব্যাংক মোবাইল ব্যাংকিংয়ে অত্যন্ত অ্যাক্টিভ, আপনারা সবাই জানেন, এবং টেলিভিশনের পর্দায় তাদের খুব জনপ্রিয় একটি বিজ্ঞাপনও আমরা সবাই কম বেশি দেখে থাকি। তারপরে রয়েছেন মিস্টার কামাল কাদির, তিনি প্রধান নির্বাহী কর্মকর্তা বিকাশের নামের সঙ্গেও বাংলাদেশের সব বয়সের, সব শ্রেণীর মানুষের পরিচয় রয়েছে, এবং বিকাশের বিস্তার এবং বিকাশ বাংলাদেশে খুব দ্রুত গতিতে ঘটেছে। আমার ডানে রয়েছেন বাংলাদেশ ব্যাংকের সাবেক নির্বাহী পরিচালক দাশগুপ্ত অসীম কুমার। স্বাগত আপনাদের তিনজনকে স্টুডিওতে। মিস্টার দাশগুপ্ত অসীম কুমার, আপনাকে দিয়ে আলোচনাটা শুরু করি। আপনি যদি এই অ্যালায়েন্স সম্পর্কে একটু ধারণা দেন এবং অ্যাওয়ার্ডটি সম্পর্কে যদি একটু বলেন আমাদেরকে। ধন্যবাদ। অ্যালায়েন্স ফর ফাইন্যান্সিয়াল ইনক্লুশন, বা যাকে সংক্ষেপে আফি বলা হয়, সেটি একটি বিশ্বব্যাপী সংগঠন। ৯৫টি দেশ এবং ১১৫টি সংগঠন এর সদস্য। তার মধ্যে অধিকাংশই হল উন্নত এবং উন্নয়নশীল দেশের কেন্দ্রীয় ব্যাংক। বাংলাদেশ ব্যাংক ও আফির একজন সদস্য, সক্রিয় সদস্য। আফির হেডকোয়ার্টার হলো মালয়েশিয়াতে এখন। এটা কয়েক বছর পর পর এটার হেডকোয়ার্টারটা পরিবর্তন হয়। আফি মূল কাজটা কিন্তু সারা বিশ্বব্যাপী ফাইন্যান্সিয়াল ইনক্লুশন নিয়ে কাজ করা। এটা একটি ভলান্টারি অর্গানাইজেশন। এখানে মোবাইল ব্যাংকিং যেহেতু ফাইন্যান্সিয়াল ইনক্লুশনের একটা অন্যতম মাধ্যম, মোবাইল ব্যাংকিংটা কিন্তু এটার একটা আকর্ষণ হিসেবে সবসময় কাজ করছে, এখনো ভবিষ্যতেও এটা করবে। বাংলাদেশ ব্যাংক বিগত ৩ বছর ধরে অবিরত চেষ্টা করে যাচ্ছে যে মোবাইল ব্যাংকিং, বা যেটাকে আমরা মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস এ নামেও অভিহিত করে থাকি, সেটার বিস্তার ঘটাবার জন্য বাংলাদেশে সর্বপ্রথম ডাচ বাংলা ব্যাংক মোবাইল ব্যাংকিং নিয়ে আসে। তারপর পরেই বিকাশ নামে যে প্রতিষ্ঠানটি আছে, ব্র্যাক ব্যাংকের একটি সাবসিডিয়ারি, তারা এখানে মোবাইল ব্যাংকিং শুরু করে। এবং এই কার্যক্রমটা শুরু হয় মূলত বাংলাদেশ ব্যাংকের যে গাইডলাইন আছে, গাইডলাইন ফর মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসেস, তার অনুসরণে আমরা এই গাইডলাইনটা প্রণয়ন করেছি। একেবারেই নিজস্ব ধ্যান ধারণা। মূল চিন্তা কি প্রথম বাংলাদেশ ব্যাংক থেকে এসেছে? না, মোবাইল ব্যাংকিংটা কিন্তু অন্য দেশেও শুরু হয়েছে। বাংলাদেশে ডাচ বাংলা ব্যাংকের, হ্যাঁ, ডাচ বাংলা ব্যাংকের মাধ্যমে শুরু হয়, কিন্তু মোবাইল যে গাইডলাইনটা আমরা প্রণয়ন করেছি এবং আমরা যে মডেলটা অনুসরণ করেছি, এটা কিন্তু বাংলাদেশে প্রথম। অর্থাৎ আমরা এই বিবেচনা করেছি যে এটি একটি ফাইন্যান্সিয়াল সার্ভিস, যদিও মোবাইলের মাধ্যমে এটা পরিচালিত হচ্ছে, কিন্তু এটা মূলত একটি ফাইন্যান্সিয়াল সার্ভিস। ইট শুড বি ওয়েল রেগুলেটেড। এখানে আর্থিক অনিয়মের সম্ভাবনা আছে, বিশৃঙ্খলার সম্ভাবনা আছে। সুতরাং একে যাতে সুশৃঙ্খলভাবে পরিচালনা করতে হয়, তাহলে ব্যাংকের মাধ্যমে করতে হবে, কারণ ব্যাংক একটি ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন। একমাত্র ব্যাংকই পারে এটার দায় দায়িত্ব নিতে। এবং ব্যাংক যেহেতু রেগুলেটেড একটি প্রতিষ্ঠান, রেগুলেটেড বাই দ্য সেন্ট্রাল ব্যাংক, সুতরাং আমরা ব্যাংক লেড মডেলটা অনুসরণ করেছি। অন্য দেশে আছে, কোনো দেশে টেলকো লেড আছে, অর্থাৎ যারা
MNOs, মোবাইল নেটওয়ার্ক অপারেটর যারা, যেমন আমাদের এখানে গ্রামীণ ফোন আছে, বাংলা লিংক আছে, এরকম আছে, তাদের মাধ্যমেও কোনো কোনো দেশ পরিচালনা করছে। কিন্তু সেখানের অভিজ্ঞতাটা এটা আমরা গ্রহণ করেছি। এখানে কি টেলকোগুলো উৎসাহ দেখিয়েছিল? মানে হ্যাঁ, প্রথম দিকে অবশ্য টেলকোগুলো বেশ উৎসাহ দেখিয়েছিল, কিন্তু বাংলাদেশ ব্যাংক নীতিগতভাবেই সিদ্ধান্ত নেয় যে না, ফাইন্যান্সিয়াল সার্ভিস ইট শুড বি রান বাই দি ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনস। সেই নীতি নির্ধারণ করেই কিন্তু বাংলাদেশ ব্যাংক অগ্রসর হচ্ছে। এবং আমরা আমাদের যে বিগত 3 বছরের যে অর্জন, সেটা কিন্তু খুবই মানে ব্যাপক এবং খুবই সন্তোষজনক। আমরা এখন পৃথিবীর, আপনি যেটা বলেছেন, আমরা কিন্তু 1 নম্বরের কাছাকাছি চলে এসেছি। আমরা আশা করছি যে ভলিউম, নাম্বার অফ ট্রানজ্যাকশনস, নাম্বার অফ অ্যাকাউন্টস, নাম্বার অফ টোটাল মানি ট্রানজ্যাকশনস, সবকিছু মিলিয়ে কিন্তু আমরা এই ডিসেম্বরের মধ্যে 1 নম্বরে চলে আসব। এই সব কিছুরই কিন্তু একটা স্বীকৃতি মিলেছে। বিশেষ করে আমরা যে পলিসিটা অনুসরণ করেছি, তার স্বীকৃতি কিন্তু মিলেছে এই অ্যালায়েন্স ফর ফাইন্যান্সিয়াল ইনক্লুশন 3rd অ্যাওয়ার্ডে। এটা একটি পলিসি অ্যাওয়ার্ড ফর দ্য ফার্স্ট টাইম, এটা বাংলাদেশ ব্যাংকে দেয়া হলো, এবং বাংলাদেশ ব্যাংক এই প্রথম পুরস্কারটা কিন্তু আফের কাছ থেকে পেল। এবং আমরা মনে করি যে অর্জনটা আমরা এই বিগত 3 বছরে করেছি, সেই অর্জনের স্বীকৃতি এটা। আজকে আপনারা দেখবেন, গ্রামে গ্রামে যান, যে কোনো হাট বাজারে যান, প্রত্যন্ত অঞ্চলে যান, যেখানে কোনো ব্যাংকের শাখা নেই, যেখানে এটিএম নেই, যেখানে পোস্টাল ডিপার্টমেন্ট নেই, সেখানে কিন্তু এই মোবাইল ব্যাংকিংটা চলে গেছে। আপনি যে কোনো কর্নারে যান, আপনি একটা হাটে গিয়ে দেখবেন হয়তো 10টা বিকাশের এজেন্ট বসে আছে, 5টা ডাচ বাংলার এজেন্ট বসে আছে, তারা কিন্তু এই সার্ভিসটা দিচ্ছে। এবং মানুষ খুব সহজেই সেখানে গিয়ে অ্যাকাউন্ট খুলতে পারছে, সেখানে টাকা জমা রাখতে পারছে, টাকা পাঠাতে পারছে, বিল পেমেন্ট করতে পারছে। এই সার্ভিসগুলো কিন্তু একদম প্রত্যন্ত অঞ্চলের মানুষ, সাধারণ মানুষ, একেবারে ছোট ছোট যারা ট্রানজাকশন করে, যেটা হয়তো 100 টাকা 200 টাকার ট্রানজাকশন, যেটা এখন ব্যাংকে স্বাভাবিকভাবে হয় না, সেই ট্রানজাকশনগুলো কিন্তু আমরা মোবাইল, এই যে ব্যাংকিং বা মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস, তার মাধ্যমে আমরা পাচ্ছি। এবং আমরা এইটা বিশ্বাস করি যে আমরা যে পলিসিটা গ্রহণ করেছি, সেই পলিসিরই একটা সুফল হলো আজকে এই যে দেশব্যাপী এই সার্ভিসটা যে বিস্তৃত হয়েছে সেটি, এবং তার রিকগনিশন আমরা বিশ্ববাসীর কাছ থেকে পেয়েছি, অন্য সেন্ট্রাল ব্যাংক এবং তাদের যে সংগঠন আফি, তার কাছ থেকে পেয়েছি। আফির স্ট্রাকচারের মধ্যে বাংলাদেশ প্রবেশ করছে। হ্যাঁ, বাংলাদেশ ব্যাংক অলরেডি আফির স্ট্রাকচারের মধ্যে আছে, আমরা আফির সদস্য হিসেবে আছি। এবং যে সম্প্রতি যে সভাটা হয়ে গেল আফির, সেখানে কিন্তু এসএবি যে উইংটা আছে, তার চেয়ারম্যানশিপ বাংলাদেশ ব্যাংক পেয়েছে। আসবো আবার আপনার কাছে। মিস্টার আবুল কাসেম মোহাম্মদ শিরিন, ডাচ বাংলা ব্যাংক প্রথম শুরু করে মোবাইল ব্যাংকিং, কোন বিবেচনা থেকে এটি আপনারা শুরু করলেন? কারণ এই প্রশ্ন আছে যে আপনারা ফাইন্যান্সিয়াল ইনক্লুশনের প্রশ্ন আসলে তো এখন তো বাংলাদেশ ব্যাংক একটা নীতিমালার মধ্যে আছে যে গ্রামে গ্রামে বা ঢাকার বাইরে আপনাকে ব্রাঞ্চ করতে হবে, তো সেটিও বাড়িয়ে আপনারা করতে পারতেন। কোন বিবেচনা থেকে এটি শুরু করলেন যদি একটু ধারণা দেন। এবং দ্বিতীয়ত যেটি একটু আমি শুনতে চাইবো যে এই মুহূর্তে আপনাদের স্ট্যাটাসটা কি মোবাইল ব্যাংকিং এর ক্ষেত্রে? ধন্যবাদ। আসলে ফাইন্যান্সিয়াল ইনক্লুশন বলতে বোঝাচ্ছে যে সেবাটা যেন গ্রামের মানুষের কাছে পৌঁছানো যায় অতি দ্রুততার সাথে। তো আমরা যে ট্রেডিশনাল ব্যাংকিং যেটা করছি, ব্রাঞ্চ ব্যাংকিং করছি বা এটিএমের মাধ্যমে সেবাটা মানুষের হাতে পৌঁছানোর চেষ্টা করছি, সেটা কিন্তু খুব ধীরগতি সম্পন্ন। আমার বাংলাদেশ ব্যাংকের সাবেক এক্সিকিউটিভ ডাইরেক্টর স্যার এখানে আছেন, যে আমরা একটা ব্যাংক যখন বাংলাদেশ ব্যাংকে পারমিশনের জন্য চাই, বাংলাদেশ ব্যাংক কিন্তু 10টার বেশি ব্যাংক করার অনুমতি প্রতি বছরে দেয় না। এখন আমি যদি 10টা করে ব্রাঞ্চ প্রতি বছর করি, আমার উপজেলা আপনাকে ব্রাঞ্চ করার অনুমতি দেয় না 10টার বেশি, 10টা বা 15টা ব্রাঞ্চ। আমি ধরলাম এবারে যদি 10টা প্রতি বছরে করি একটা ব্যাংক, ডাচ বাংলা ব্যাংক, আমার 640টা উপজেলায় যদি পৌঁছাইতে হয় আমার 64 বছর সময় লাগবে। আমি তো গ্রামে চিন্তাই করিনি, ইউনিয়ন পর্যায়ে চিন্তা করিনি। অথচ আমরা গত 3 বছরে কিন্তু মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে প্রতি ইউনিয়নে, প্রতি গ্রামে প্রায় চলে গেছি, যেটা ব্রাঞ্চ এক্সপানশনের মাধ্যমে এটা সম্ভব নয়।
আর এটা কস্টলিও বটে। ব্রাঞ্চের একটা এক্সপেন্ডিচার আছে, একটা খরচ আছে, ভাড়া আছে, লোকের বেতন আছে, যেটা একটা গ্রামের একটা ছোট বাজারে, একটা মফস্বলের একটা বাজারে যে পরিমাণ ডিপোজিট আসবে আর ওখানে যে পরিমাণ লোন দিতে পারবো, তাতে কস্ট এফেক্টিভ হয় না একটা ব্রাঞ্চ। সেই তুলনায় আমরা যদি চিন্তা করলাম যে ব্রাঞ্চ এক্সপানশন না করে বা এটিএম এক্সপানশন না করে আমরা যদি এজেন্টের মাধ্যমে, দোকানদারদের সহযোগিতায় যদি আমি এই ব্যাংকিং সার্ভিসটা জনগণের মধ্যে পৌঁছাতে পারি, তাহলে খরচও কম হচ্ছে আর অতি দ্রুততার সাথে আমি সারা বাংলাদেশের প্রতিটা গ্রামে গঞ্জে আমি পৌঁছে দিতে পারছি। এবং আসলে তাই আমরা 3 বছর হলো চালু করেছি এবং গত 3 বছরে আমরা দেখেছি যে আমরা প্রতি ইউনিয়নে পৌঁছে গেছি এবং ইউনিয়নের মানে বিয়ন্ড ইউনিয়ন গ্রামেও আমাদের অনেক এজেন্ট রয়েছে। আমাদের ডাচ বাংলা ব্যাংকের এই মুহূর্তে প্রায় 1 লক্ষ এজেন্ট আছে। তো যেখানে আমরা গত 16-17 বছরে ব্রাঞ্চ করেছি মাত্র 136টা-37টা, গত 10 বছরে এটিএম করেছি 2500-2600, সেখানে 3 বছরে আমরা এজেন্ট করেছি 1 লক্ষ। এর মানে এই 1 লক্ষ এজেন্ট প্রত্যেকটাই কিন্তু এক একটা এটিএম এর মতো কাজ করছে, কারণ ওই এজেন্টের কাছে গিয়ে একজন গ্রাহক অ্যাকাউন্ট করতে পারছে, একজন গ্রাহক তার টাকা জমা রাখতে পারছে, আবার প্রয়োজনে সেটা উঠাইতে পারছে। তো এভরি এজেন্ট ইজ ইকুইভ্যালেন্ট টু এ ব্রাঞ্চ অর ইকুইভ্যালেন্ট টু এন এটিএম। তো সেই কাজটা আমরা অতি অল্প খরচে এবং খুব দ্রুততার সাথে কিন্তু আমরা এক্সপান্ড করতে পেরেছি। আমরা এই কিছুদিন আগেও আমাদের সে অগ্রগামী ছিল কেনিয়ার পর ছিল পাকিস্তান, পাকিস্তানের পর আমরা বাংলাদেশ 3য় অবস্থানে ছিলাম। আমরা এখন কিন্তু দ্বিতীয় অবস্থানে চলে গেছি এবং আমরা খুব অচিরেই প্রথম অবস্থানে যাওয়ার, কারণ এই মুহূর্তে আমার কাছে একটা হিসাব আছে, আমাদের অ্যাকাউন্টের সংখ্যা 1,76,00,000। ডাচ বাংলা ব্যাংক না, বাংলাদেশে 1,76,00,000 অ্যাকাউন্ট আছে, মোবাইল অ্যাকাউন্ট বাংলাদেশ ব্যাংকের হিসাব অনুযায়ী। এটা লাস্ট জুলাইয়ের হিসাব। হোয়ারেস কেনিয়াতে আছে 1,82,00,000। তো খুব কাছাকাছি, 1,76,00,000 আর 1,82,00,000। আমার মনে হয় এই আগামী 2-1 মাসের ভিতরেই আমরা ওদেরকে ক্রস করে ফেলতে পারবো। ট্রানজ্যাকশনের দিক দিয়েও কিন্তু আমাদের ট্রানজ্যাকশন ওদের তুলনায় অনেক বেশি। এই এজেন্টের সংখ্যা, ইভেন যদি ডাচ বাংলা ব্যাংকের যে এজেন্ট, কেনিয়ার এম-পেসার এজেন্টের চেয়ে ডাচ বাংলার এজেন্টের সংখ্যা বেশি। তো সব দিক দিয়ে কিন্তু আমাদের চেয়ে আগে আছে কেনিয়া, বাট আমরা আশা করি 2-3 মাসের ভিতরে আমরাও ফার্স্ট পজিশনে চলে যাব। আপনাদের এখন অ্যাকাউন্ট কত? আমাদের এখন এই মুহূর্তে অ্যাকাউন্ট হলো 32 লক্ষ। 32 লক্ষ অ্যাকাউন্ট। এমনি মান্থলি বা ইয়ারলি যদি একটা হিসাব দেন যে কত ট্রানজ্যাকশন হয়, কি পরিমাণ টাকা লেনদেন? আমার কাছে আসলে সব ব্যাংক মিলে একটা হিসাব আছে বাংলাদেশ ব্যাংকের স্ট্যাটিস্টিক্স অনুযায়ী। যেমন গত জুলাই মাসে 5,05,00,000 ট্রানজ্যাকশন হয়েছে, মানে 5,05,00,000 লোক টাকা জমা দিয়েছে বা উঠাইছে। বিরাট ব্যাপার। এটা ব্যাংকিং সেক্টরে 5 কত টাকার ট্রানজ্যাকশন হয়েছে? অ্যামাউন্ট হলো 11,000 কোটি টাকা। তো 11,000 কোটি টাকা এক মাসে, অনলি 1 মান্থ। 11,000 কোটি টাকা অবশ্য ছিল ঈদের আগের মাসে, এটা একটু বেশি হয়। তবে ট্রানজ্যাকশন কিন্তু 8 থেকে 10,000 কোটি টাকা প্রতি মাসে অন এভারেজ হয়ে থাকে এবং প্রতিদিন ট্রানজ্যাকশনের পরিমাণ কিন্তু 250 থেকে 300 কোটি টাকা। তো আমি যেটা বলছিলাম বেসিক্যালি যে ডাচ বাংলা ব্যাংকের এই এজেন্ট সংখ্যা যদিও 1 লক্ষ, সারা বাংলাদেশে কিন্তু 4,68,000 এজেন্ট আছে। তো 4,68,000 আমার গ্রামের সংখ্যা কত? এর মানে প্রায় এভরি গ্রামেই আমাদের এজেন্ট আছে বলতে গেলে। তো এই 3 বছরে আমরা যেটুকু করেছি, আমরা সবাই মিলে, বিকাশ এখানে আছে, ডাচ বাংলা আছে, অন্যান্য ব্যাংকও আছে। আমার হিসাব অনুযায়ী 28টা ব্যাংকের লাইসেন্স দেওয়া হয়েছে, বাট 20টা ব্যাংক এখন চালু করেছে। তো 20টা ব্যাংক এখানে কাজ করছে, যদিও ডাচ বাংলা ব্যাংক বিকাশ অনেক আগে আছে, অন্যান্য ব্যাংকরা শুরু করেছে মাত্র, বাট 20টা ব্যাংক যৌথভাবে কাজ করছে একটা সার্ভিসে। এবং সবাই কিন্তু এই যে বাংলাদেশ ব্যাংকের যে গাইডলাইন, মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের জন্য যে গাইডলাইন, তাই আলোকে আমরা কাজ করছি। এবং একটা জিনিস এখানে প্রশ্ন আসছে যে এটা ব্যাংকলেট মডেল। ব্যাংকলেট মডেল হওয়াতে আমাদের কেন ব্যাংকলেট মডেল, কেন নন ব্যাংক মডেল নয়, এর ব্যাখ্যা যদি দিতে চাই তাহলে আমাকে বলতে হবে যে দেখেন, বাংলাদেশ ব্যাংকের তত্ত্বাবধানে অনেক ব্যাংক কাজ করেছে। ফার্স্ট জেনারেশন প্রাইভেট ব্যাংকগুলো কাজ করেছে, সেকেন্ড জেনারেশন করেছে, তার ওখানে কিন্তু দুর্ঘটনা ঘটেছে। বাংলাদেশ ব্যাংকের তত্ত্বাবধানে থেকেও কিন্তু এইসব ব্যাংকের ফাইন্যান্সিয়াল ইরেগুলেটরিজ হয়েছে। আর বাংলাদেশ ব্যাংকের বাইরে যারা ছিল, যেমন যুবক, ডেস্টিনি, এইসব জায়গায় তো আর বলাই যায় না কি হয়েছে, আপনারা সবাই জানেন। তো আমার মনে হয় যে বাংলাদেশ ব্যাংক যাকে সঠিকভাবে অডিট করতে পারে এবং তাকে মনিটর করতে পারে, তাকেই লাইসেন্স দেওয়া উচিত।
অন্য কাউকে যদি লাইসেন্স দেওয়া হয় তাহলে সেটা আউট অফ কন্ট্রোল চলে যাবে এবং যুবক বা ডেস্টিনির মতনই একটা ঘটনা ঘটবে। আবার ব্যাংকগুলো তো সব ব্যাংক তো পুরোপুরি বাংলাদেশ ব্যাংকের নিয়ন্ত্রণে নেইও। না, সব ব্যাংকই বাংলাদেশ না, অন্য অর্থে যে আপনি লুটপাটের অর্থে বললেন। না না, সেই সেটা হলো কি, মনে করেন অর্থ মন্ত্রণালয় ফাইন্যান্সিয়াল বিষয়গুলো কিন্তু খুবই জটিল। সেটা কিন্তু শুধু বাংলাদেশ ব্যাংক বা বাংলাদেশের কনটেক্সটেই না। এখন যদি দায় নিতে চান তাহলে আমাদের কোনো আপত্তি নেই, সেটা বলছি না। যখন সমস্যা হয়েছিল তখন সবসময় কিন্তু ফাইন্যান্সিয়াল ইরেগুলারিটিস হয়, যেহেতু টাকা পয়সার বিষয় এখানে। সেখানে বাংলাদেশ ব্যাংক, সেন্ট্রাল ব্যাংকের কাজটাই হলো সেখানে ওয়াচডগ হিসেবে কাজ করা, এইগুলোকে নিয়ন্ত্রণের মধ্যে রাখা। যদিও আমাদের এখানে বড় বড় কতগুলো স্ক্যান্ডাল হয়ে গেছে, সেটার দায় কিন্তু সবার উপরে বর্তায়। বিশেষ করে যে সমস্ত ব্যাংকে ঘটেছে তাদের তো দায় প্রথম নিতেই হবে। আর যারা যারা এখানে রেগুলেশনের দায়িত্বে ছিল, তারপরে যারা বোর্ড ছিল, হ্যাঁ, যারা একদম ব্যাংক পরিচালনার দায়িত্বে ছিল, কেউই কিন্তু তার যে দায়িত্ব এটা কিন্তু অস্বীকার করতে পারে না। সবাইকে কিন্তু এটা দায়ভার নিতে হবে। কিন্তু তারপরেও ব্যাংকিং সেক্টর, তার রেগুলেটর বাংলাদেশ ব্যাংক, সেই রেগুলেশন মেনে যারা কাজ করবে তারা কিন্তু ভালো করবে। যদি কেউ ভায়োলেট করতে চায়, সেই সুযোগ কিন্তু সবসময় মানে একটা দল নিয়ে থাকে। হ্যাঁ, সুতরাং আমরা চাচ্ছি যে এই মোবাইল ব্যাংকিংটা এটাও যেন ওয়েল রেগুলেটেড একটা সিস্টেম হয়, যেখানে সাধারণ মানুষ এই সার্ভিসটা পাবে। না, শুধু সার্ভিস পাবে না, আমার মনে হয় সার্ভিসের সাথে সাথে যে জিনিসটা, যে তার সিকিউরিটি। একজন কাস্টমার ধরেন 10,000 টাকা রেখেছে, এই 10,000 টাকার সিকিউরিটি কে দেবে? একটা ব্যাংক যতটুকু সিকিউরিটি দিতে পারবে, একটা নন ব্যাংক ততটুকু সিকিউরিটি দিতে পারবে না। সে প্রসঙ্গে আসবো আমি আপনার কাছে আবার পরে। মিস্টার কামাল কাদির, বিকাশ এখন বাংলাদেশের একটা ব্র্যান্ড নেই আমি বলবো, তো বিকাশের এই যে বিকাশ বা বিস্তৃতি এত দ্রুত কিভাবে, মানে রহস্যটা কি যদি একটু বলেন আমাদেরকে, এবং কিভাবে শুরু করলেন আপনারা, আজকে কোথায় দাঁড়িয়ে আছেন? ধন্যবাদ। রহস্যের তেমন কিছু নাই। ওকে, আই থিঙ্ক আমার মনে হয় যে মূল বিষয়টা হচ্ছে যে বিকাশের সবার কাছে পপুলার, একেবারে খুবই পপুলার। ধন্যবাদ। টাকা এখান থেকে ওখানে পাঠাতে হবে, বিকাশ করে দাও। ধন্যবাদ। আই থিঙ্ক এখানে যে বিষয়টা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে বিকাশকে তৈরি করা হয়েছে একটি লক্ষ্য মাথায় রেখে, সেটা হচ্ছে কিভাবে আমাদের দেশে যে আনব্যাংকড যে জনসংখ্যা আছে, জনগোষ্ঠী আছে, সেই আনব্যাংককে কিভাবে একটা ফাইন্যান্সিয়াল সার্ভিসের আওতায় আনা যায়। তো সুতরাং বিকাশের এটা একটা সাবসিডিয়ারি ব্র্যাক ব্যাংকের। ওকে, এখানে যারা ডাচ বাংলা ব্যাংকের সঙ্গে ডিফারেন্স কি? ডাচ বাংলা ব্যাংকের সাথে মূল ডিফারেন্স বা অন্য যে ব্যাংকগুলো করছে তাদের সঙ্গে মূল ডিফারেন্স হচ্ছে, শিরিন ভাই আছেন, উনিও ক্লারিফাই করতে পারেন, যে ডাচ বাংলা ব্যাংক এটাকে তাদের একটা ডিভিশন হিসেবে ট্রিট করছে এই একটা নতুন সার্ভিসকে, এবং সেই ডিভিশন এই সার্ভিসটা দিচ্ছে জনগণকে। আর আমাদের ক্ষেত্রে এটা একটা সেপারেট সাবসিডিয়ারি কোম্পানি করা হয়েছে, যে সাবসিডিয়ারি কোম্পানির ম্যানেজমেন্টের আর কোনো কাজ নাই। আমাদের 24 ঘন্টার কাজ হচ্ছে কিভাবে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস লোকজনকে দেওয়া যায়, সেটা কিভাবে তাদের কাস্টমার সার্ভিস নিশ্চিত করা যায়, কিভাবে তাদের অ্যাকাউন্ট যে ওয়ালেটগুলো আছে সেই ওয়ালেটগুলো খোলা যায়, কিভাবে যে গাইডলাইনটা বেঁধে দেওয়া হয়েছে, যে লাইসেন্সটা যে দেওয়া হয়েছে, যে এক্স্যাক্ট যে নির্দেশগুলো দেওয়া হয়েছে বাংলাদেশ ব্যাংক থেকে, সেগুলোর মধ্যে থেকে কিভাবে মানুষকে রিচ করা যায়, এটাই হচ্ছে একমাত্র লক্ষ্য বিকাশের। তো বিকাশে ধরেন বর্তমানে প্রায় 600। তাতে কি অন্যদের চাইতে আপনাদের বিশেষ কোনো সুবিধা আপনারা? আমার মনে হয় তাই। কারণ হচ্ছে কি, কারণ আমার মনে হয় যে এক্ষেত্রে ম্যানেজমেন্টের ফোকাস অন্য কোথাও যাচ্ছে না, ম্যানেজমেন্টের একটাই মাত্র ফোকাস থাকছে। ওকে, তার পারফরমেন্স বলেন, তার রিস্ক বলেন, তার রিওয়ার্ড বলেন, ইজ অল সেগুলো সবকিছু একসাথে সমন্বয় করা সম্ভব হচ্ছে। কারণ আজকে যদি আমার মাথায় আরো অনেক চিন্তা থাকতো যে আমাকে লোন দিতে হবে, আমাকে এটা করতে হবে, ওটা করতে হবে, তাহলে এই যে ফাইন্যান্সিয়াল সার্ভিস, যে গরিব মানুষরা যে ধরনের সেবা পাচ্ছে, তাদের ঋণ নেওয়ার কিছু নাই। এখানে কোনো ঋণ বা এই ধরনের কোনো সেবা আমরা দিচ্ছি না। তো
ওই ফোকাসটা হয়তো সঠিকভাবে দেওয়া যায় না, আমাদের কাছে মনে হয়েছে তাই। আপনি বলছেন যে এক জায়গায় কনসেন্ট্রেট করতে পারছেন, টোটালি কনসেন্ট্রেট করতে পারছি। এন্ড এই ধরনের কাস্টমারদের প্রোফাইল আপনি যদি দেখেন অন্য যে কোনো ব্যাংকের কাস্টমার থেকে, এরা ফান্ডামেন্টালি ডিফারেন্ট। আপনি যদি বলেন যে বিকাশ নিয়ে আমরা কেন চিন্তা করলাম, দেখা গেছে একটা ব্যাংকে যখন একজন গ্রাহক যাচ্ছেন, যে কোনো একটা ব্যাংকে, সেই ব্যাংকে সে ঢুকলো এবং বের হলো, সে একটা লিফলেট নিতেও যদি যায় সেখানে, তাহলে দেখা যাবে যে ওই গ্রাহকটার প্রতি জন প্রতি বছর শেষে দেখা যাচ্ছে 120 থেকে 30 টাকা খরচ হচ্ছে। তার মধ্যে ব্যাংকের আপনার এয়ার কন্ডিশনের খরচ আছে, কার্পেটের খরচ আছে, দেওয়ালের খরচ আছে, ম্যানেজারের খরচ আছে। তো এই খরচগুলো নিয়ে আমি যখন একজন গ্রাহককে সেবা দিব, যার সেবার যে সার্ভিস তিনি চাচ্ছেন এটা 500 থেকে 600 টাকা, তো যে 500, 600, 1000 টাকার সেবা চাচ্ছে তাকে যদি আমি 120 টাকা চার্জ করি, তাহলে কখনোই সেটা দেওয়া সম্ভব না। তখন এমন একটা সিস্টেম তৈরি করতে হবে যে সিস্টেমে শুধু তাকেই সার্ভিসটা দেওয়া যায় এবং ফোকাসড ওয়েতে, যেটা শিন ভাই বলছিলেন যে সেভাবে আমরা কিভাবে একটা ব্রাঞ্চ থেকে ব্রাঞ্চলেস এনভায়রনমেন্ট, একটা দোকানে নিয়ে যেতে পারি জিনিসটাকে। তো এটা যখন করতে যাওয়া হলো, তখন দেখা গেল যে এই কাস্টমারদের প্রোফাইল ইজ টোটালি ডিফারেন্ট ফ্রম অন্য সাধারণ ব্যাংকিং কাস্টমার থেকে। ওকে, এরা কোনো ঋণ নিতে আসছে না। ওকে, এরা মূলত তাদের টাকা আসছে এরা কোথা থেকে? এরা আসছে বাংলাদেশের প্রত্যন্ত এলাকা থেকে। দেখা গেছে চিটাগং, গাজীপুর, নারায়ণগঞ্জ, ঢাকা, এই 4টা জায়গাতে বাংলাদেশের সব জায়গা থেকে মানুষ আসছে চাকরির অন্বেষণে। ওকে, তো এই লোকগুলো যখন কাজ করে তারা ইমিডিয়েটলি দে ওয়ান্ট টু সেন্ড দ্য মানি ব্যাক। ওকে, ওই টাকাটা তাকে এমন একটা পদ্ধতিতে পাঠাতে হবে সে যেন দ্রুত, নিরাপদের মাধ্যমে, একটা রেগুলেটেড এনভায়রনমেন্টের মাধ্যমে টাকাটা পাঠাতে পারে। তো এইগুলো মাথায় রেখে বিকাশের সৃষ্টি, যে এমন একটা অর্গানাইজেশন করা হোক যেটা কিনা টোটালি ফোকাসড এবং যার রুলস অ্যান্ড রেগুলেশন, যার প্রসেস বাংলাদেশ ব্যাংক দ্বারা নিয়ন্ত্রিত। ওকে, তো এটা যখন করা হলো, আমরা তো প্রায় আমি বলবো 2007 সালের শেষ থেকে ওকে এর হোমওয়ার্ক হচ্ছে বিভিন্ন রকম। ওকে, আমাদের আপনি হয়তো শুনেছেন যে কেনিয়াতে এর প্রথম মোবাইল মানির অনেকটা ইনোভেশন পর্যায়ের কাজ কেনিয়াতে হয়। তো যে ভদ্রলোক এই কাজটা যে কনসেপচুয়ালি যিনি ডেভেলপ করেছিলেন, উনিও বিকাশের বোর্ডে আছেন। ওকে, তো এরকম উনি ছাড়াও বাংলাদেশ ব্যাংকের কেনিয়ান, উনি একজন ব্রিটিশ সিটিজেন, ব্রিটিশ নাগরিক, কিন্তু কেনিয়াতে ইমপ্লিমেন্ট করেছিলেন এই ইনিশিয়েটিভটা। তাছাড়া উনি ছাড়া বাংলাদেশ ব্যাংকের প্রাক্তন ডেপুটি গভর্নর রুমি আলী সাহেব আছেন এজ এ চেয়ারম্যান অফ দ্য অর্গানাইজেশন, জামিলুর রেজা চৌধুরী সাহেব আছেন এজ এ বোর্ড মেম্বার। তো এছাড়া যারা টেলিফোন শিল্পের বিকাশের জন্য এদেশে কাজ করেছেন তারাও এর বোর্ডে আছে। তো এরা সবাই মিলে, ব্র্যাক ব্যাংকের কর্মকর্তারা মিলে এমন একটা ফর্মুলা দাঁড় করানো হলো যেটা কিনা সঠিকভাবে লোকজনকে দ্রুত রিচ করতে পারে। ওকে, এবং ব্র্যাকের একটা সারা দেশে তো একটা বিশাল কার্যক্রম আছে। তো এই ফোর্সগুলোকে যখন এক করা হলো, তখন তার ফলপ্রসূতি দেখা গেছে যে বিকাশ অতি দ্রুত একটা প্রসার পেয়েছে। তবে এটার পেছনে ডাচ বাংলা, বিকাশ এবং টেলিফোন কোম্পানিগুলো, তাদেরও একটা পার্টনারশিপ আছে। কারণ এখানে একটা কাজ ভাই করা সম্ভব না কারো পক্ষে। ওকে, এই এজেন্টদের ট্রেন করা, আমি অনেক সময় ভাগাভাগি করে ট্রেন করেছি। ওকে, তারপরে এই বিশাল যে দেশের যে সার্ভিস, আমরা এখন বিকাশের আন্ডারে প্রায় 95,000 এজেন্ট আছে এবং বিকাশের গ্রাহক সংখ্যা অনেক। এরা সবাই কিন্তু ওই এক মোবাইল থেকে আরেক মোবাইলে কানেক্টেড, যোগাযোগ করছে। এর পিছনে মোবাইল ফোন কোম্পানির ফর্মাল গ্রাহক হতে হয়, প্রত্যেকেরই, ডাচ বাংলা হোক, বিকাশ হোক, আপনাকে বাংলাদেশ ব্যাংক একটা কেওয়াইসি ফর্ম রেকমেন্ড করেছে। যে কেউ করতে পারবেন না, ধরেন আমি গ্রাহক না, কিন্তু আমি টাকা পাঠাতে চাই, আমি বিকাশ করতে পারবো না। হ্যাঁ, সেটা করা সম্ভব, তবে সেটা বেআইনি হবে। কারণ আপনি আমার অ্যাকাউন্টটা ব্যবহার করে আপনি টাকা পাঠাতে পারেন, কিন্তু সেটা বেআইনি হয়ে যাবে। বাংলাদেশ ব্যাংকের স্পষ্ট ইনস্ট্রাকশন আছে যে ট্রানজ্যাকশন করতে হলে একটা অ্যাকাউন্ট খুলতে হবে, সেই অ্যাকাউন্টের মাধ্যমে ট্রানজ্যাকশন করতে হবে। আদারওয়াইজ কিন্তু এটা ফ্রড ফোর্জারি বা প্রতারণার শিকার হয়। এরকম কি করে? যেটা হচ্ছে যে একজন লোকের নিজস্ব অ্যাকাউন্ট আছে,
তো প্রতিবেশী অথবা পরিচিত কেউ এসে বলছে যে আমি 1,000 টাকা পাঠাবো, আপনি আপনার অ্যাকাউন্টটা ব্যবহার করি একটু। এবং দেখা যায় অনেক সময় এজেন্টও বলছে যে আপনি অ্যাকাউন্ট খোলেন, কিন্তু ওই যে 2টা ছবি নিয়ে আসতে হবে, এক পাতা ফর্ম ফিল আপ করতে হবে, ওই তাড়াহুড়ার মধ্যে ওই ঝামেলাটা নিতে চাচ্ছে না একজন। বলছেন না আমি আর আজকে করবো না, আরেকদিন করবো, আজকে আপনার অ্যাকাউন্টটাই ব্যবহার করি। এরকম কিন্তু হচ্ছে। এতে যে সমস্যাটা হচ্ছে যে ধরেন আমি এই সাইডে পাঠিয়ে দিলাম, ওই সাইডে যাকে পাঠালাম আমার মাকে না পাঠিয়ে আমার মায়ের বাড়ির পাশে যে এজেন্ট আছে তার নাম্বারে পাঠিয়ে দিলাম। এখন ওই মুহূর্তে যখন প্রয়োজনের সময়টাতে ওই এজেন্ট দোকান বন্ধ করে অন্য কোথাও গেছে, দেখা গেল তার যে সঠিক সেবাটা তার পাওয়ার কথা এবং যেটা পাওয়ার তার সম্পূর্ণ অধিকার আছে বাংলাদেশি নাগরিক হিসেবে। ওকে, আপনার একটা বাংলাদেশ সরকার প্রদত্ত যে কোনো আইডি নিয়ে গেলেই এবং 2 কপি ছবি হলেই 1 পাতা কাগজে যে কোনো মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের অ্যাকাউন্ট খোলা যাচ্ছে। এটা একটা ফ্রি সার্ভিস। ওকে, তো এটা কিন্তু আমি আজকে আপনার এই অনুষ্ঠানের মাধ্যমে সবাইকে বলবো আপনারা নিজের অ্যাকাউন্ট করুন। আপনি যদি দেখেন যে ডাচ বাংলা বিকাশের যদি কোনো যদি টেলিভিশন যে অ্যাডগুলো হবে, দেখবেন সেই অ্যাডের মধ্যে সারাক্ষণই বলা হচ্ছে যে আপনার অ্যাকাউন্ট করুন, নিজের অ্যাকাউন্ট। ওকে, এজেন্টের অ্যাকাউন্ট ব্যবহার করবেন না, কারণ হয়তো কাজ হয়ে যাচ্ছে অনেক সময়, কিন্তু এতে যদি কখনো কোনো প্রশ্নবোধক কিছু হয় তখন আর কাউকে ফলো করা যাচ্ছে। বাংলাদেশের ক্ষেত্রে এই যে অ্যাকাউন্ট করার একটা ঝামেলা বা যে কোনো কাজেই হোক অফিসিয়াল কোনো ইয়ে করতে গেলেই মানে জটিলতা অনেক, মানে এটা ফিল আপ করো, ওটা ফিল আপ করো, লম্বা, আপনি এয়ারপোর্টে যাবেন, বাইরে যাবেন, একটা লম্বা ফর্ম, পৃথিবীর অনেক দেশে এখন এগুলো ফিল আপও করতে হয় না। আমি বলছি সিকিউরিটিটা ইনশিওর করে সহজ করা সবার জন্য, আর বিশেষ করে এগুলোর যারা ক্লায়েন্ট, সহজ করার যে চিন্তা ভাবনা সেটা কিন্তু ইতিমধ্যে শুরু হয়ে গেছে। যেমন ধরেন এখন যে সিস্টেমটা আছে, একটা কেওয়াইসি ফর্ম আছে বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুসারে, সেই ফর্মটা ফিল আপ করতে একটা কাগজ ফিল আপ করতে হয়। তো আমরা কাগজ তো ঠিক আছে, কিন্তু কাগজ ছাড়াও সম্ভব। কত রকমের তথ্য আপনাকে দিতে হবে, আমাদের মোবাইল ব্যাংকিং এর যে মূল ডিভাইস সেটা তো একটা মোবাইল ফোন। আপনি যদি এখানে যা যা ইনফরমেশন আপনি দিবেন, আপনার নাম, আপনার ঠিকানা, মায়ের নাম, বাবার নাম, সবকিছু, সেটা কিন্তু আমি কিন্তু এখানে একটা টেমপ্লেট ক্রিয়েট করে সেখানেও কিন্তু আমি এটা রেকর্ড করতে পারি। আপনার ছবি, একটা পাসপোর্ট সাইজের ছবি, ওটা প্রিন্টেড ছবি না নিয়ে সেটা কিন্তু মোবাইল থেকেও নিয়ে নিতে পারি। কেমন সেটা করেও কিন্তু এই যে কাগজের যে ঝামেলাটা বা ন্যাশনাল আইডি, সেটা যদি আমি পরীক্ষা করে এখান থেকে ছবিটা নিয়ে নিলাম, অর্থাৎ কাগজের যন্ত্রণা থেকে কিন্তু আমরা আশা করি অচিরেই মুক্ত হতে পারবো এবং আমরা ডিজিটাল ফর্মে কিন্তু এই কেওয়াইসিটা করতে পারবো। সেই দিকে কিন্তু চিন্তা ভাবনা আমি একটু অ্যাড করতে চাই যে আসলে এই ধরনের ট্রানজাকশনটাকে আমরা বলি ওটিসি, ওভার দ্য কাউন্টার ট্রানজাকশন। যে সেন্ডার তারও অ্যাকাউন্ট নেই, যে রিসিভার তারও অ্যাকাউন্ট নেই, সেই ক্ষেত্রে কিন্তু রিস্ক থেকে যায়। এই ধরনের ক্ষেত্রে দেখা গেছে যে মানে এক্সটর্শনগুলো হচ্ছে মানে বাংলাদেশে, তার মেজরিটি খুঁজে পাওয়া যায় না। মানে আমাকে হয়তো কোনোভাবে মোটিভেট করে হোক বা ভুল তথ্য দিয়ে হোক আমি কিছু টাকা ওর কাছ থেকে নিয়ে নিলাম, অথবা হুমকি দামকি দিয়ে নিলাম, অথবা তাকে একটা বিপদে পেলে তার কাছ থেকে 1 লাখ টাকা নিলাম। মানে আমি টাকাটা সংগ্রহ করছি কিন্তু এজেন্টের মাধ্যমে, এজেন্টের মোবাইলে আসছে এবং এজেন্টের মোবাইল থেকে আমাকে সরাসরি দিয়ে দিচ্ছে, আমার কোনো রেকর্ড থাকছে না। এই ক্ষেত্রে যখন ওই ভদ্রলোক যখন যে টাকা দিয়েছে সে যখন জানতে পারে যে আমি প্রতারিত হয়েছি, তখন যখন সে পুলিশের কাছে যাচ্ছে, থানাতে যাচ্ছে, তখন কিন্তু সে দিচ্ছে ওই নাম্বারটা যে আমি অত নাম্বারে পাঠাইছি। পুলিশ যখন ইনভেস্টিগেট করছে তখন দেখছে যে ওই নাম্বারটা তো একজন এজেন্টের নাম্বার। আসলে রিয়েল অপরাধী কিন্তু এখানে ধরা পড়ছে না, এজেন্ট এখানে দেখা গেছে যে এজেন্ট এখানে ভিকটিম হয়ে যাচ্ছে বা ইনভলভ হয়ে যাচ্ছে। তো এই জন্যই কিন্তু বাংলাদেশ ব্যাংকের অ্যান্টি মানি লন্ডারিংও বলা আছে যে লোক, বিশেষ করে যে লোক গ্রহীতা, তার অবশ্যই পরিচয় থাকতে হবে। আমি যে মানে যে কোনো ধরনের লেনদেন করি না কেন, যে গ্রহীতা তার যদি পরিচয় থাকে তাহলে কিন্তু ধরা যায় আমি কাকে দিছি টাকাটা। এই জন্য বলা হয়েছে যে এখানে অ্যাকাউন্ট মাস্ট। এই ওটিসি লেনদেনটা ঠিক নয়, যদিও হয়তো ইকোনমির স্বার্থে এটা অনেক ভালো কাজ করছে, ইকোনমিতে অনেক অবদান রাখছে, বাট এই নীতিগত দিক দিয়ে কিন্তু এটা আসলে ঠিক নয়। তবে একটা জিনিস অ্যাড করি, সেটা হচ্ছে যে আপনাকেও দেখতে হবে যে অ্যাকাউন্ট যেটা আমি খুলতে বলছি, যে রিক্সা চালক
সারাদিন রিক্সা চালিয়ে এসে এখন বাড়িতে টাকা পাঠাচ্ছে, এরকম অনেক গ্রাহকের সাথে আমার কথাবার্তা হয়েছে। সে ওই মুহূর্তে ওই 5 মিনিট সময় ব্যয় করে ওটা করতে চাচ্ছে না, বা যেটা প্রয়োজন সচেতনতা সৃষ্টি হওয়া, এবং আস্তে 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 সে সচেতনতা তৈরি হচ্ছে। এবং সেখানে আমি বলবো যে গত 3 বছরে যে সফলতা আমাদের হয়েছে, সেই সফলতার অনেকখানি কিন্তু এই মানুষকে অ্যাওয়ারনেসেরও সুযোগ তৈরি করে দিয়েছে। ওকে, যেমন ধরেন আজকে আমরা দেখছি যে মোবাইল ফোনের এই বিকাশ অ্যাকাউন্ট করে বা ডাচ বাংলা অ্যাকাউন্ট করে আরো অনেক ধরনের ব্যবহার মানুষ করা শুরু করেছে। এই ব্যবহারগুলো যখন শুরু হবে তখন সে দেখবে যে তার বেনিফিটটা কি। আমি একটা বেনিফিটের কথা উল্লেখ করি যে এই যে আনব্যাংকদেরকে একটা ব্যাংকিং সেবার মধ্যে আনায় তার লাভ কি। সে আপাতত দেখছে কি যে আমাকে কষ্ট করে একটা ফর্ম ফিল আপ করতে বলা হচ্ছে, এটা আমি কেন করবো, ওকে আমার একটা ঝামেলা। বাট আপনি যদি তাকে আমাদের যদি বোঝানো সম্ভব হয় যে একটা গরিব মানুষ সে যখন তার অ্যাকাউন্ট ব্যবহার করছে, সেই অ্যাকাউন্ট দিয়ে সে 500 টাকা তুলছে, 500 টাকা রাখছে, সে টাকা সে তার উপর একটা ইন্টারেস্ট পাচ্ছে, সে টাকাটা তার ছেলের স্কুলের বেতন দিচ্ছে, তার সেই টাকা থেকে আবার সে তার পরিবারকে পাঠাচ্ছে, তার স্ত্রীর সাথে যোগাযোগ করছে, তাকে টাকা পাঠাচ্ছে। এই যে রেকর্ডটা, এই রেকর্ডটা কিন্তু সেই তার গ্রাহকের থেকে যাচ্ছে। সেই রিক্সাওয়ালারও 6 মাস 1 বছর পরে there is a history of financial transaction he is generating। এইটা নিয়ে সে যখন পরবর্তীতে কোনো একটা ব্যাংকের কাছে যাবে, সেটা এসএমই ব্যাংক হোক বা কোনো একটা ছোট শিল্প করার কোনো রকম একটা রিসোর্স পাওয়ার একটা জায়গায় সে যায়, এবং তখন সে যখন তার বিকাশ স্টেটমেন্ট দিয়ে বলবে যে আমি কিন্তু রিক্সা চালক ছিলাম এতদিন, কিন্তু এখন একটা রিক্সার মালিক হতে চাচ্ছি এবং আমার এরকম একটা রেকর্ড আছে, তখন কিন্তু তার একটা নতুন ধরনের ক্রেডেনশিয়াল তৈরি হলো। ওকে, এই ধরনের বেনিফিটগুলো, এই ধরনের ভ্যালুগুলো ওয়েন দে সি ইট, দেখবেন যে এই অ্যাকাউন্ট থেকে লোকজন বেরিয়ে আসছে। ওকে, এই ওটিসি এটার আরেকটা সুবিধা আছে, মানে দেশের ইকোনমিরও একটা বিষয় আছে যে আজকে ধরেন কৃষক যিনি গ্রামের মধ্যে আছেন, উনি শস্য বিক্রি করছেন, এটা সিজনাল ক্রপ, শস্য বিক্রি হচ্ছেন, হঠাৎ করে অনেকগুলো টাকা আসছে, টাকাটা কিন্তু এই সিন্ধুকে রেখে দিচ্ছে অথবা বালিশের নিচে রেখে দিতেছে, হারায় যাচ্ছে অনেক সময়। আর এটা যদি এই মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে এটা ব্যাংকের মধ্যে এসে যায় টাকাটা, এই টাকাটা যেটা ঘরে ঘরে আছে যদি ইকোনমিতে চলে আসে, এটা কিন্তু আলটিমেটলি লোন আকারে যাচ্ছে কোথাও না কোথাও, দেশের ইকোনমিতে কিন্তু এর একটা ডাইরেক্ট কন্ট্রিবিউশন রয়ে গেছে। আরো কতগুলো বিষয় আছে এই ক্ষেত্রে। আমরা যে ফাইন্যান্সিয়াল সেক্টর বড় বড় ব্যাংকগুলোতে বড় বড় কেলেঙ্কারির কথা বলি, কিন্তু এই ছোট ছোট জায়গাও তো নানা ধরনের কেলেঙ্কারি ঘটনা ঘটছে। ছোটখাটো কিছু ঘটনা আছে, যেমন আমি বলছি একটা ঘটনা, সেটা অবশ্য মোবাইল ব্যাংকিং এর সঙ্গে সম্পৃক্ত করা যাবে কিনা সেটা নিয়ে প্রশ্ন আছে। যেমন ধরেন ডিস্ট্রিবিউটররা যখন এক জায়গা থেকে আরেক জায়গায় টাকা নিয়ে যায়, কিছু কিছু দুর্ঘটনা ঘটেছে, রবারি বা এই ধরনের ছিনতাইয়ের ঘটনা ঘটেছে, সেইটা সম্পর্কে কি ব্যবস্থা নিয়েছেন সেটা ওনারা বলবেন। মানে এটা শুনতে চাইবো যে আপনাদের এজেন্টদের সিকিউরিটি আসলে আপনারা কিভাবে ইনশিওর করেন, সেটা একটা ইনশিওর করার ব্যাপার আছে। আর কিছু আছে, যেমন ধরেন পিন নাম্বার, যেটা পাসওয়ার্ড বা পিন, এটা কিন্তু যারটা তাকে গোপন রাখতে হয়। এটা কিন্তু কোনোভাবে হয়তো কেউ জেনে নিয়ে সেটা নিয়ে কিছু আর্থিক প্রতারণার এটা আমরা আমাদের কাছে বাংলাদেশ ব্যাংকের কাছে এটা অভিযোগ আছে, সেই ধরনের কিছু হচ্ছে। তবে এটার ব্যবহার এখন যেটা হচ্ছে সেটা বেশি হচ্ছে এক জায়গা থেকে আরেক জায়গায় টাকা পাঠানো। কিন্তু বাংলাদেশ ব্যাংক যে লক্ষ্য নিয়ে করছে সেটা হলো শুধু একটা ব্যবহার না। যেমন ধরেন আমাদের এখানে 40-50 লক্ষ গার্মেন্টস ওয়ার্কার আছে, তাদের যখন স্যালারিটা দেয়া হয়, প্রথম গার্মেন্টস প্রতিষ্ঠানটা লক্ষ লক্ষ টাকা, এখন কোটি কোটি টাকা তাকে ব্যাংক থেকে তুলে নগদে প্রত্যেকের কাছে সময় নষ্ট করে ঘন্টার পর ঘন্টা তাকে কিন্তু এই নগদ স্যালারিটা দিতে হচ্ছে। এটা কিন্তু ওই একটা গার্মেন্টস, সেখানে যদি 2000 শ্রমিক থাকে, তাদের প্রত্যেকের মোবাইলে কিন্তু মুহূর্তের মধ্যে এই স্যালারিটা দিয়ে দেওয়া সম্ভব। এটা অলরেডি আমরা দিচ্ছি। হ্যাঁ, এটা ডাচ বাংলা কিছু আমরা প্রায় 2 লক্ষ গার্মেন্টস স্যালারি আমাদের মোবাইলের মাধ্যমে। এটা শুধু মানে এটা কিন্তু ব্যাপকভাবে করা যায়। যেমন ধরেন স্কুলের বেতন, স্টুডেন্টস যে টিউশন ফি, সেটাও কিন্তু এই মোবাইলের মাধ্যমে দেওয়া সম্ভব। আমাদের বিদেশ থেকে যে রেমিটেন্সটা আসে সেটাও কিন্তু মোবাইলের মাধ্যমে, যে বেনিফিশিয়ারি তার মোবাইলের মাধ্যমে এটা কিন্তু ডিস্ট্রিবিউশনটা সম্ভব।
যে উইডো বা ফ্রিডম ফাইটার্স তাদেরকে যে ভাতাটা দেয়া হচ্ছে, কৃষকদেরকে যে সাবসিডি দেয়া হচ্ছে, সেটাও কিন্তু তাদের মোবাইলের মাধ্যমে এখন কি এগুলো প্র্যাকটিস হ্যাঁ শুরু হয়ে গেছে। তবে এটা কিন্তু স্কোপটা ব্যাপক রয়ে গেছে, সেটা কিন্তু এই সার্ভিসের মাধ্যমে ব্যাপকভাবে দেয়া সম্ভব। যেখানে ব্যাংকটি সেই প্রত্যন্ত অঞ্চলেও কিন্তু এই সার্ভিসটা দেয়া সম্ভব। আরো কতগুলো আছে, যেমন ধরেন আপনার ওয়ালেটে, এটা যে ওয়ালেট কেমন, সেখানে কিন্তু আপনি টাকা ভরে রাখতে পারেন, এবং সেটা কিন্তু কোথাও না গিয়ে, কোনো এজেন্ট পয়েন্টে না গিয়ে, কোনো ব্রাঞ্চে না গিয়ে, কিন্তু আপনি শুধু এই ওয়ালেটটা ইউজ করে কিন্তু আপনি মানি ট্রান্সফার করতে পারছেন। আপনি দেখবেন বিজ্ঞাপনে দিচ্ছে যে টপ আপ করছে, কেমন এখান থেকেই ওই যে কারো হয়তো ওয়ালেটে 10,000 টাকা আছে, সে কিন্তু 500 টাকা ওখান থেকে টপ আপ করে দিচ্ছে, কোথাও যেতে হচ্ছে না, কোনো সিমের দোকানে যেতে হচ্ছে না, বা কোনো এজেন্ট পয়েন্টেও যেতে হচ্ছে না, এটা কিন্তু করতে পারছে। দোকান থেকে কেনাকাটি করে চায়ের পেমেন্ট দিয়ে দিচ্ছে। হ্যাঁ, আপনি কিন্তু কোনো কিছু কেনাকাটা করে এখান থেকে কিন্তু যে দোকানদারকে তার মোবাইলে কিন্তু পে করতে পারছেন। আমরা চাচ্ছি যে এই সার্ভিসগুলো ব্যাপকভাবে ছড়িয়ে পড়ুক। এটা শুধু যে মানুষকে গিয়ে গিয়ে নগদ টাকা খরচ করে কেনাকাটা করতে হবে, লেনদেন করতে হবে, তার হাত থেকে কিন্তু মানুষ একটা সহজ উপায় পেয়ে যাচ্ছে এই সমস্ত লেনদেনের। তবে এখানে এটা কিন্তু স্কোপটা কিন্তু ব্যাপক। এটা শুধু যে এখন যেভাবে শুধু টাকা পাঠানোর মধ্যে একটা কেন্দ্রীভূত আছে, সেটার থেকে বের হওয়া কিন্তু সম্ভব। তবে এখানে আমি যেটা একটু বলতে চাচ্ছিলাম যে আমরা কিন্তু 3 বছর হলো সার্ভিসটা দিয়ে যাচ্ছি, কিন্তু সরকার কিন্তু বা আপনারা কিন্তু আগে আসছেন না। মানে আপনাদের যে সেফটি নেট অ্যালাউন্সটা, মানে সরকারের যে সেফটি নেট অ্যালাউন্স আজকে প্রায় 2 কোটি বেনিফিশিয়ারি আছে, এটা যদি মোবাইল ব্যাংকের মধ্যে দেওয়া হতো তাহলে কিন্তু এটার এক্সপানশনটা এই যে কিসের মধ্যে, টাকা পাঠানোর মধ্যে সীমাবদ্ধ থাকতো না। এটা কিন্তু অনেক ধরনের কাজে আমরা করতেছি, হয়তো 2 লক্ষ লোকের ভাতা এই স্যালারি দিচ্ছি, বাট ইট ইজ নট এনাফ। আমার যেখানে 2 কোটি লোকের দেওয়ার মতো ক্যাপাসিটি রয়ে গেছে বা আমাদের ক্যাপাবিলিটি রয়ে গেছে, সেটা কিন্তু আমরা দিচ্ছি না। আমি বাংলাদেশ বিশেষ করে সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের সাথে কথা বলেছি, সমাজ কল্যাণ মন্ত্রণালয়কে রিকোয়েস্ট করছি যে ওনাদের যে ভাতাগুলো, বিশেষ করে ভাতাগুলো যদি মোবাইলের মাধ্যমে দেওয়া হয়, যে কোনো মোবাইল হতে পারে, সেটা ডাচ বাংলার হতে পারে, বিকাশ হতে পারে, দাও, তাহলে হবে কি অ্যাটলিস্ট ইউজটা বাড়লো, একজন ভাতা সার্ভিসটা দ্রুততর হবে, সহজ হবে, কেমন এটা ব্যাংকে গিয়ে টাকা তোলার ব্যাপার থাকবে না, এটা অনেক সহজ হয়ে যাবে। হ্যাঁ, গ্রামের পাশ থেকে সেই এজেন্টের কাছ থেকে টাকাটা উঠে নিতে পারছে। আমরা কিছু সার্ভিস, ইনোভেটিভ সার্ভিস দিচ্ছি, যে সিলেট অঞ্চল, সিলেট, মৌলভীবাজার, জামালপুর, এইসব জায়গায় আগে যেটা হতো যে ইউনিয়ন, একটা ইউনিয়ন 50 কিলোমিটার দূরে আছে, একটা ডিস্ট্রিক্টের অনেকগুলো ইউনিয়ন থাকে, ইউনিয়নের যে দফাদার, তারপরে এই প্রহরী, চৌকিদার, ইউনিয়নের চেয়ারম্যান, মেম্বার, তাদের যে স্যালারি তারা 3 মাস পর পর পেত, কারণ 3 মাস আগে আসার সুযোগ ছিল না। 3 মাসে একবারে এসে 3 মাসের বেতন নিয়ে যেত। আসতে যাইতে একটা খরচ আছে, এখানে এসে এক রাত থাকতে হতো, খাওয়া দাওয়া করতে হতো, বিরাট একটা খরচ। আবার অনেক সময় পিক পকেট হয়ে চলে যেত টাকাটা। আমরা যেটা করেছি এখন কিন্তু ওই যে এই ডিস্ট্রিক্ট অথরিটির সাথে ওই স্যালারিগুলো দিচ্ছি, এবং তারা যেটা করছে যে প্রতি মাসে মাসেই স্যালারিটা পেয়ে যাচ্ছে, তাকে আর 3 মাসে একবার পাওয়ার দরকার হচ্ছে না, প্রতি মাসে মাসে স্যালারিটা পাচ্ছে, এবং তাকে শহরে আসতে হচ্ছে না, ওখানে পাশে যে দোকানদার আছে দোকানদারের কাছ থেকে টাকাটা উঠে নিয়ে যাচ্ছে। সাধারণত যেটা আপনারা দেখছেন শহরে যে লোকজন প্রতিনিয়ত বিভিন্ন কাজে ব্যবহার করছে, বাট যে ধরনের ইউনিক কিছু এক্সাম্পল দিতে পারি, যে একটা আছে আমাদের চর লাইভলিহুড প্রোগ্রাম বলে, আমরা যে সেফটি নেটের কথা বলছি, জামালপুর, রংপুর, দিনাজপুর এলাকাতে চর লাইভলিহুড প্রোগ্রামের আন্ডারে কয়েক হাজার লোককে, মানে অনেক 20,000 25,000 লোককে মাত্র 425 টাকা স্টাইপেন্ড দেওয়া হয়, যার পরিমাণ খুবই সামান্য। এবং দেখা গেছে এই পুরো স্টাইপেন্ডটা যখন বিকাশ দিয়ে দেওয়া হয়, এদের অনেকের নিজস্ব ফোনও নাই, এই যারা পাচ্ছে, কিন্তু তাদের একটা করে সিম কার্ড আছে। তো এখানে এটা আমাদের অলসো একটা সুযোগ দিচ্ছে সার্ভিসিং টু এক্সপ্লেইন করার, যে টাকাটা কিন্তু মোবাইলের মধ্যে নাই। মোবাইল জাস্ট একটা ডিভাইস, একটা টুল, যেটা দিয়ে আপনি একটা সিস্টেমের সাথে কথা বলছেন। যেমন আমাদের বেলায় আমরা ভিসার সিস্টেম ব্যবহার করি, ভিসা যারা প্রযুক্তি, ফাইন্যান্সিয়াল বিভিন্ন টেকনোলজি তৈরি নিয়ে কাজ করছে, তো সেই সিস্টেমটা এক জায়গায় আছে। তো ফোনটা, মানে যেভাবে আমরা এখন এটিএম এর কাছে যাচ্ছি, এটিএম এর কাছে যে আমি কার্ড ঢোকাচ্ছি,
পিন নাম্বার দিচ্ছি, দিয়ে প্রমাণ করছি যে এটা আমি নিজেই এসেছি, এবং আমি এটিএম এর মাধ্যমে একটা ইনস্ট্রাকশন দিচ্ছি আমার সার্ভারকে যে আমি আমার সেই হিসাব থেকে 500 টাকা বের করে দাও। ওকে, তো এখানেও কিন্তু আমরা এটিএম এর বদলে একটা এজেন্টের কাছে যাচ্ছি। আমাদের দেশে এটিএম ইনফ্রাস্ট্রাকচার প্রতি গ্রামে গ্রামে করা সম্ভব না, খরচ আছে, বিদ্যুতের ব্যাপার আছে, কিন্তু দেখা যাচ্ছে একটা সুসংগঠিত একটা দেশে রিটেল সার্ভিস আছে। এই রিটেল ইনফ্রাস্ট্রাকচারটাকে ব্যবহার করে দোকানগুলোকে ইনভলভ করা হচ্ছে, এবং সেখানে মোবাইল ফোন দিয়ে একজন গ্রাহক সে ইনস্ট্রাক্ট করছে এজেন্টের মোবাইলকে, বেসিক্যালি সে যাচ্ছে আসলে তার সার্ভারের মধ্যে, যে বলছে যে আমার 1000 টাকা থেকে 500 টাকা এই ব্যক্তির কাছে তুলে দাও, এবং এই টোটাল জিনিসটা একরকম নট অনলি মেনটেন করা হচ্ছে ঠিকভাবে, রিসিট টিসিট সবাই ঠিক মতো পাচ্ছে। আমরা একটু আগে কথা বলছিলাম যে কাগজপত্র ব্যবহার কিভাবে কমানো যায়। বিকাশ যখন আমরা শুরু করি, আমাদের একটা স্টাডি ছিল যে এখানে রিসিট দেওয়ার কি প্রয়োজনীয়তা আছে কিনা, কারণ দেশের লোক কিন্তু রিসিট নিতে অভ্যস্ত সব জায়গায়। তো উই অ্যাকচুয়ালি যে ধরনের স্কেল নিয়ে আমরা বাংলাদেশে কথা বলি, একটা বিশাল দেশ, 160-65 মিলিয়ন লোক, আমাদের কাছে মনে হয়েছে যে এখানে যদি আমরা রিসিটের কাজ করতে যাই, প্রথমত একটা বিশাল ফ্রডের পরিমাণ সৃষ্টি হবে ওই রিসিটটাকে ফেক করে, দ্বিতীয়ত হচ্ছে লক্ষ লক্ষ কোটি কোটি কাগজ তৈরি হবে। এই কাগজগুলো যদি না ব্যবহার করে, যদি একটা এনভায়রনমেন্টালি কাগজগুলো ব্যবহার করলাম না, পরিবেশের কথাটা মাথায় রেখে, দ্বিতীয়ত হচ্ছে ওখানে যে টাকাটা বাঁচলো ওটা দিয়ে যদি খরচের পরিমাণটা কমানো যায়, তা আমরা কোনো রকম রিসিট দিলাম না দিয়ে আমরা বললাম যে আপনার ফোনের মধ্যেই একটা SMS আসবে। দেখা গেল কি যে প্রথম 1 মাস 2 মাসে তো লোকজন একটু অপ্রস্তুত, যেটা কিভাবে দেখবো আমি, বাট জনগণ অভ্যস্ত হয়ে যায়। এবং দেশের মানুষ মানে আজকাল যেটা হয়েছে যে কৃষক যদি শিক্ষিত নাও হয়, কৃষকের মেয়ে অথবা তার ছেলে শিক্ষিত, ওকে, এই এম্পাওয়ারমেন্টটা কিন্তু হয়েছে। একজন এজেন্টের কি দিনে সে কি পরিমাণ ট্রানজাকশন তার মাধ্যমে হয় এরকম কোনো? হ্যাঁ, অবশ্যই। তো ধরেন ডিপেন্ড করে এলাকার প্রতি। তো ধরেন যে লোক পল্টনে আছে বা ঢাকা শহরে কোনো একটা জায়গায় আছে, তার হয়তো একদিনে কয়েকশো ট্রানজাকশন হতে পারে। ওকে, সে হয়তো 2 জন লোক রেখে দিয়েছে তার কাজ করার জন্য। সেখানে আমি বলছি যে তাকে তো যত ট্রানজাকশন হবে টাকাটা তো তাকে এখানে সময় দিতে হয় না। এখানে যে জিনিসটা হচ্ছে সেই টাকাটা দেওয়ার মতো মানে কি এটার কোনো লিমিট আছে কি না? বুঝেছি যে এখানে হচ্ছে কি কিছু লোক টাকা জমা দিচ্ছে, কিছু লোক উঠাচ্ছে, আলটিমেটলি ব্যালেন্স হয়ে যায়, কিছুটা হয়তো শর্ট পড়ে। বাট আমি শর্টটা কিভাবে কভার করব? শর্টটার জন্য আমাদের ডিস্ট্রিবিউটর আছে, আমাদের ডিস্ট্রিবিউটর যারা একটা মিডিল মানে এই গ্রুপ আছে, যারা ব্যাংক থেকে টাকাটা নিয়ে যার টাকা শর্ট হয়ে গেছে, ফিজিক্যাল ক্যাশ শর্ট হয়ে গেছে, তাকে দিয়ে আসতেছে, আবার যার বেশি হয়ে যাচ্ছে তারটা নিয়ে আসতেছে। বুঝতে পারছি। আর এজেন্টের সিকিউরিটিটা আপনারা কিভাবে এনশিওর করেন? তো এখন মানে যে গ্রামে এখন প্রথমত হচ্ছে যে এজেন্টরা তার নিজের এলাকায় তার একটা প্রভাব আছে, সে ছোট এজেন্ট হোক বড় এজেন্ট হোক, ওকে, এবং সে তার এলাকা বুঝে কাজ করছে। দেখা যাচ্ছে যে একজন এজেন্ট কখনোই বিশাল পরিমাণ টাকা নিয়ে দোকানে বসেন না। এজেন্ট 1000, 2000, 5000, 10,000 টাকার কাজ করছে, টাকাটা বাড়িতে রেখে এসে আবার নতুন করে বসছেন। তো সুতরাং এজেন্ট এলাকাতে কিন্তু তেমন কোনো সমস্যা হয় না। যেটা সমস্যাটা হয়, এই যে এখন আসল মূল কাজটা কি হচ্ছে সেখানে একটু আসি। আগে যে কাজটা, যে ছোট ছোট ট্রানজাকশনগুলো একটা ব্যাংক ব্রাঞ্চে হতো, সেই ছোট ছোট ট্রানজাকশনগুলোকে এখন আমরা একটা দোকান পর্যায়ে নিয়ে গেছি। ওকে, এখন আগে ব্যাংকের সামনে দুর্বৃত্ত দাঁড়িয়ে থাকতো, কখন একজন লোক বের হবে তাকে আমরা হামলা করব। ওকে, এখন ওই এজেন্ট যখন সারাদিনের কাজ করে যখন টাকাটা পঞ্জীভূত করে সে একটা নিকটস্থ ব্যাংক ব্রাঞ্চে যে জমা দিচ্ছে, ওই দূরত্বটার মধ্যে দেখা যাচ্ছে অনেক সময় টাকা তার উপরে একরকম হামলা হচ্ছে। তবে যে কথাটা আমি নিশ্চিত করতে মানে স্ট্যাটিস্টিক্স দেখে বলছি আমি যে ট্রানজাকশনের পরিমাণের কাছে যে দুর্ঘটনার কথা আমরা শুনছি, এটা নিতান্তই খুবই কম। আরেকটা বিষয় হচ্ছে যে লিমিট থাকে, টাকা বোধহয় 10,000 এর বেশি ট্রানজাকশন করা যায় না, এটি অনেকের একটা সমস্যা হিসেবে মনে করে। সেটা অবশ্য বাংলাদেশ ব্যাংকের, আমরা তো বড় বড় যারা ট্রানজাকশন করবে, লক্ষ লক্ষ টাকা লেনদেন করবে, আমরা তো মোবাইল ব্যাংকিংটা তো সেই উদ্দেশ্যে করিনি, তাদের জন্য তো ব্যাংক আছে। তো এটা তো একেবারেই সাধারণ মানুষ, আনব্যাংকড যাদের ব্যাংক হিসাব নেই, ব্যাংক হিসাব খোলার মতো অবস্থায় নেই, বা কাছাকাছি কোনো ব্যাংকও নেই, এই ধরনের একেবারে
যারা গরিব মানুষ, সাধারণ মানুষ, তাদেরকে লক্ষ্য রেখে করা হয়েছে। এবং এটা তো একদম রিটেল, বলাই হয় যে এটা একটা রিটেল টাইপ অফ ব্যাংকিং বা ফাইন্যান্সিয়াল সার্ভিস, একেবারে ছোট ছোট আকারে। রিটেলের লিমিটটা বাড়ানো। হ্যাঁ, এখন কথা হলো যে আপনারা তো শুনলেন যে কয়েক লক্ষ এজেন্ট আছে সারা দেশে, 1,76,00,000 কিন্তু এখন অ্যাকাউন্ট ওপেন হয়ে গেছে। এখন যদি লিমিটটা বাড়ায় দেওয়া হয় তাইলে কিন্তু নানা ধরনের অকারেন্স এটা ঘটার সম্ভাবনা থেকে যায়। হ্যাঁ, সে সমস্ত কারণ বিবেচনা করে তারপরে অ্যান্টি মানি লন্ডারিং একটা ইস্যু আছে। আর এই ব্যাপকভাবে কিন্তু সবসময় ওয়াচ রাখা, রেগুলেট করা এটা কিন্তু সম্ভব হয় না। সবকিছু বিবেচনা করে কিন্তু বাংলাদেশ ব্যাংকই একবারে কত টাকা তোলা যাবে বা একবারে কত টাকা পাঠানো যাবে, সেই ধরনের একটা লিমিট করে দিয়েছে। হ্যাঁ, তবে আপনি যখন ক্যাশ ইন করবেন সেটা কিন্তু সেটার পরিমাণটা কিন্তু বেশি আছে, আপনি কিন্তু টাকার জমাটা রাখতে পারেন। কিন্তু যখন এক জায়গা থেকে আরেক জায়গায় টাকাটা পাঠাবেন তখন কিন্তু একটা লিমিট দেওয়া আছে। এবং সেটা আমরা চাচ্ছি যে ছোট ছোট অ্যামাউন্টের মধ্যে, রিটেল অ্যামাউন্টের মধ্যে। আমরা শেষের দিকে মিস্টার কামাল কাদির, আপনার কনক্লুডিং রিমার্কস যদি আপনি কিছু যোগ করতে চান বা মনে করেন বলা দরকার। মানে এখানে আমাদের যেটা দেখতে হবে যে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস যে প্রসারটা হয়েছে বাংলাদেশের, এটা অনেকটা আগে সেদিন শুনছিলাম যে এটা আমাদের দ্বিতীয় ফাইন্যান্সিয়াল ইনক্লুসিভিটি, মাইক্রো ফাইন্যান্সের পরে আমাদের আর একটা বিশাল বড় অর্জন। তো এই অর্জনটার মধ্যে দিয়ে আমরা অনেক কিছু শিখেছি। ওকে, কিভাবে পার্টনারশিপ করে তুলতে হয়। বাংলাদেশ ব্যাংক যে স্টেক হোল্ডার ম্যাপিং করেছেন, যে এখানে সেবা প্রদানকারী প্রতিষ্ঠান না হবে ব্যাংক, কিন্তু আবার যারা নেটওয়ার্ক প্রোভাইড করবে তাদেরও গুরুত্ব আছে। তাদের সাথে প্রপার কমার্শিয়াল একটা সলিউশনের মাধ্যমে তারাও যেন সঠিকভাবে এর অনুপ্রাণিত হয় এই ধরনের সেবার মধ্যে অংশগ্রহণ করার জন্য, সেটা খেয়াল রাখতে হবে। এগুলোর ফলে প্রসূত যেটা হয়েছে গত 3 বছরে আমাদের অনেক লার্নিংও হয়েছে। তো আগামী দিনগুলোতে আমাদের ওই লার্নিং এর উপরে ভরসা করেই কিন্তু আগাতে হবে, যে এর ফলে আমরা আর কি করতে পারি যাতে জিনিসটা আরো বেশি ইনক্লুসিভ করা যায়। যে আমরা যে লিমিটের কথাটা বললাম, আমি সম্পূর্ণ একমত দাশগুপ্ত অসীম কুমার বাবুর সাথে, যে এখানে লিমিটটা দেওয়াতে একরকম নিরাপত্তার সৃষ্টি হচ্ছে। আবার এটাও ঠিক যে একজন যখন লিমিট ফেস করছেন তখন কিন্তু ওই যে ওটিসি, সে 10,000 টাকা করার পরে তার এখন কিন্তু পাঠাতে হবে মাকে 15,000 টাকা, আর 5,000 টাকা সে তখন এজেন্টকে বলছে যে আপনি আপনার অ্যাকাউন্ট থেকে পাঠিয়ে দেন। এটাও কিন্তু ওই অ্যাকাউন্টের বাইরে কাজ করার পিছনে একটা কাজ করছে। তো এইগুলা প্রতিনিয়ত আমাদের শিখতে হবে। দ্য হোল থিং ইজ এন ইভলভিং একটা সার্ভিস। এবং যেটা মাথায় রাখতে হবে আমাদের, যে পৃথিবীর আঙ্গিকেই মোবাইল ব্যাংকিং একটা নতুন ধরনের জিনিস। ওকে, তো এখানে সব আইন আমরা সব জানি, সব জিনিস প্রথম থেকেই ঠিক মতো হবে, এটা একটু ব্রড মাইন্ডেড, এক্সপেরিয়েন্স থেকে অনেক কিছু ওপেন মাইন্ডেড হয়ে আমাদের এই জিনিসটাকে এক্সপ্লোর করতে হবে। মিস্টার আবুল কাসেম মোহাম্মদ শিরিন, আমি প্রথমেই আফির যে পুরস্কারটা পাওয়া গেল বাংলাদেশ ব্যাংক পেয়েছে একটা ব্যাংক লিড মডেল উপহার দেওয়ার জন্য, আমি এই পলিসি বা গাইডলাইনের সাথে যারা জড়িত তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। বিশেষ করে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আতিউর রহমান, উনি এটার উপরে অনেক শ্রম দিয়েছেন, মেধা দিয়েছেন। উনি দীর্ঘদিন যাবত এটাকে লালন পালন করে আসছেন। এই আমাদের অসীম স্যার আছেন এখানে, উনিও স্যারও গত 3 বছর যাবত এটার উপরে অনেক ধরনের প্রেশার এসেছে নন ব্যাংক লিড মডেলের জন্য। ওনারা এটাকে প্রতিরোধ করে গেছেন এবং ওনাদের আস্থা দৃঢ়ভাবে আছে যে আমাদের যে ব্যাংক লিড মডেল হবে সেটাই থাকবে। এই জন্য বাংলাদেশ ব্যাংক প্লাস বাংলাদেশ ব্যাংকের গভর্নর প্লাস বিগত ইডি স্যার, ওনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আর আমি শুধু একটু অ্যাড করব যে এটার আরও প্রসারের জন্য, যাতে আরও বেশি প্রসার হয়, আমরা 1 নম্বরে যেতে যাচ্ছি, আমরা যেন 1 নম্বরে থাকতে পারি, তার জন্য আমাদেরকে কিছু পদক্ষেপ নিতে হবে। তার ভিতরে 1 নম্বর হলো ইউএসএসডি পলিসি, যে যাতে আমরা টেলকোগুলো থেকে সহযোগিতা পাই। টেলকোগুলো যেমন আজকে 28টা ব্যাংক লাইসেন্স পেয়েছে, অত চালু করতে পারছে না। এর একটা মাত্র কারণই হলো যে টেলকোগুলোর সহযোগিতা এখানে কম। তো এই সহযোগিতা যেন পাই, তার জন্য একটা পলিসি করা দরকার, যেটাকে আমরা ইউএসএসডি পলিসি বলি। আর গভর্নমেন্টের যে সরকারের যে সেফটি নেট অ্যালাউন্স ভাতা, এগুলো যেন মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে দেওয়া হয়, তাহলে এটা প্রসার আরো তাড়াতাড়ি সম্ভব হবে। মিস্টার দাশগুপ্ত, আমরা যেটা বলতে চাচ্ছি যে মানুষ যেন সেবাটা পায়, আর্থিক সেবাটা পায়, সে শহরে থাকুক বা গ্রামে থাকুক, সেইটা নিশ্চিত করা কিন্তু এই যে মোবাইল ব্যাংকিং এর একটা মূল লক্ষ্য।
আমাদের এখানে 1,76,00,000 মানুষ এটার ইতিমধ্যে অ্যাকাউন্ট খুলেছে। বিশ্বব্যাংকের একটা সমীক্ষা আছে যে পটেনশিয়াল যে গ্রাহক সংখ্যা এই মুহূর্তে প্রায় 4 কোটি, অর্থাৎ 4 কোটি গ্রাহক হওয়ার সম্ভাবনা আছে। সেই 4 কোটি গ্রাহক করা যদি সম্ভব হয়, সেখানে যদি ডাচ বাংলা ব্যাংক আছে, বিকাশ আছে, তারা যদি এই ইনিশিয়েটিভটা নেয়, তাইলে কিন্তু যে বাংলাদেশ ব্যাংক বা বাংলাদেশ গভর্নমেন্টের যে লক্ষ্য ফাইন্যান্সিয়াল ইনক্লুশন, সেটা কিন্তু অর্জন করা সম্ভব। এবং সেটা যদি সম্ভব হয় এবং আমি যে সেবাগুলোর কথা বললাম সেই সেবাটা যদি দেয়া যায়, তাইলে এটা কিন্তু আমাদের শুধু আর্থিক অন্তর্ভুক্তি না, আমাদের যে অর্থনীতি সেখানেও কিন্তু একটা বড় ধরনের গুণগত পরিবর্তন আসবে। আশা করি বাংলাদেশ ব্যাংক যারা এখানে এই সার্ভিসটা দিচ্ছেন, মোবাইল ব্যাংকিং সার্ভিসটা দিচ্ছেন, তারা যারা টেলকোগুলো যাদের সহযোগিতা অপরিহার্য, সবাই মিলে আমাদের এই যে লক্ষ্য ফাইন্যান্সিয়াল ইনক্লুশনের যে লক্ষ্য, সেই লক্ষ্য আমরা অর্জন করতে পারবো। তৃতীয় মাত্রা সম্পর্কে আপনারা লিখতে পারেন ডাকে, ইমেলে, SMS এর মাধ্যমে, ইন্টারনেট, আমাদের অফিসিয়াল ওয়েবসাইট অথবা সোশ্যাল নেটওয়ার্কগুলোতে যেসব পেজ রয়েছে সেসব পেজে আপনারা আপনাদের মতামত রাখতে পারেন। আর আপনাদের মতামতই আমাদের অনুষ্ঠান তৃতীয় মাত্রা আপনি দেখতে পাবেন না প্রতি বৃহস্পতিবার এবং শুক্রবার বাংলাদেশ মারা দুটোই, বুধবার দুপুর 11:30 এবং শুক্রবার দুপুর 1:05 মিনিটে দেখবার আমন্ত্রণ। মিস্টার দাশগুপ্ত অসীম কুমার, মিস্টার আবুল কাসেম মোহাম্মদ শিরিন এবং মিস্টার কামাল কাদের, অসংখ্য ধন্যবাদ আপনার তিনজনকেই। দর্শক মণ্ডলী, বাংলাদেশে এক নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে এবং এটি বাংলাদেশকে সম্মান স্বীকৃতি এনে দিচ্ছে। বাংলাদেশ ব্যাংক ইতিমধ্যে আফি পুরস্কারে ভূষিত হয়েছে এবং এই পুরস্কারের জন্য বাংলাদেশ ব্যাংক এবং এর সঙ্গে যারা সংশ্লিষ্ট তাদেরকে অভিনন্দন। সেই সঙ্গে এই অভিনন্দন তাদেরও পাওয়া যারা এই মোবাইল ব্যাংকিংয়ের বিস্তার ঘটিয়েছেন গোটা বাংলাদেশ জুড়ে, তার মধ্যে ডাচ বাংলা ব্যাংক, বিকাশ সহ অন্য যারা আছে তাদেরও। এবং ধীরে ধীরে যে জনগোষ্ঠী, যে মানুষরা দরিদ্র, হতদরিদ্র বা সাধারণ মানুষরা, অতি সাধারণ, যাদের অনেকের হয়তো একটা ব্যাংক অ্যাকাউন্ট করবার মতো সামাজিক অবস্থা, মানসিক অবস্থা, আর্থিক অবস্থাও নেই বা তার প্রয়োজনও হয়তো তা পড়ে না, কিন্তু তারা এর মধ্যে এই ফাইন্যান্সিয়াল এক ধরনের ইনক্লুশনের মধ্যে যুক্ত হয়ে পড়েছেন মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে, তাদেরকেও আসলে অভিনন্দন। অনেকগুলো প্রসঙ্গ এসছে। বাংলাদেশ ব্যাংকের আরেকটু উদারতার প্রশ্ন আছে। নীতি যেহেতু এক্সপেরিয়েন্সের মধ্য দিয়ে যে নীতি আছে সেটি আরও একটু সময়োপযোগী করা দরকার, টেলকো কোম্পানিগুলোকে আরও এগিয়ে আসা দরকার এবং সেক্ষেত্রে সরকারের একটা নীতিগত সহায়তা দরকার। এই মোবাইল ব্যাংকিংয়ের বিস্তৃতির জন্য সরকারের দিক থেকে আরও সাপোর্ট দরকার। যেমন একটি কথা এসছে যে ভাতা যেগুলো দেওয়া হয় সেগুলোই মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে দেওয়া যেতে পারে এবং সেই সঙ্গে যারা এই মোবাইল ব্যাংকিং ব্যবহার করছেন, যে গ্রাহকরা, তারা যেন একটু আনুষ্ঠানিকভাবে এটি করবার চেষ্টা করেন, অর্থাৎ একটা অ্যাকাউন্ট খুলে যেন করেন, কারণ এই অ্যাকাউন্ট তার অর্থের নিরাপত্তাটা দেবে, এটি তাদের সবসময় মাথা রাখতে হবে। হয়তো 1 দিন 2 দিন 3 দিন আপনি কোনো সমস্যায় পড়ছেন না, কিন্তু যে কোনো দিন আপনি সমস্যায় পড়তে পারেন এবং সেটি ওই বড় বড় অর্থের সমস্যায় যারা পড়ে তাদের চাইতে কিন্তু এই ছোট ছোট অর্থ যারা অনেক কষ্ট করে অর্থটা উপার্জন করেন তাদের জন্য অনেক বেশি কষ্টের। কাজেই প্রত্যেকেই যেন একটু সচেতন হই, যারা এই সার্ভিসটা ব্যবহার করব তারা যেন একটা আনুষ্ঠানিকতার মধ্যে দিয়ে একটা অ্যাকাউন্ট করে এটি করি এবং আমরা চাইব যে এই অ্যাকাউন্ট খোলার কাজটি যেন আরও সহজতর হয়, প্রক্রিয়াটি যেন প্রত্যেকের জন্য আরও সহজতর হয়। আমরা এই সার্ভিসের আরও সাফল্য কামনা করে আমরা আশা করি যে অচিরেই মাস 2 মধ্যে এটি বিশ্বের শীর্ষস্থানে, অর্থাৎ এই সার্ভিসটি বাংলাদেশ বিশ্বের 1 নম্বরে যাবে এবং আরও বিস্তৃত হবে। দর্শক, আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবার জন্য শুভকামনা।